সবার কি অবস্থা? আশা করি সবাই চলে আসছো। এর আগে তো তোমরা জানতে যে ক্লাস আছে, যদি না আসে থাকো খুবই সরি। আসলে ক্লাসের প্রতি এসে কোনো মনোযোগ না থাকলে যা হয় আর কি। আচ্ছা, সবার গুলো একটু একটু পড়ি, পড়তে পড়তে তোমরা একটু দ্রুত জয়েন করো। রফিকুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম। আফরানা মিম ওয়ালাইকুম আসসালাম। রোজ ফ্লাওয়ার, আচ্ছা রোজ ফ্লাওয়ারের কি নাম কি হচ্ছে রোজ নাকি? হ্যাঁ, অনেকে থাকে না নাম, অ্যাকচুয়াল নামই হচ্ছে রোজ, মানে লাইক দ্যাট ওরা হচ্ছে অনেক সুন্দর, রোজের মতো সুন্দর, এই জন্যই আর কি। ঠিক আছে, বাট যদি তোমার নাম এটা না হয়ে থাকে রোজ ফ্লাওয়ার বা গোলাপি এই টাইপের যদি নাম না হয়ে থাকে, তার মানে এটা হচ্ছে একটা ফেক আইডি। আচ্ছা, নূরজাহান ওয়ালাইকুম আসসালাম। সানি আক্তার ওয়ালাইকুম আসসালাম। সানি অনন্যা, আচ্ছা অনন্যা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। সঙ্গীতা রানী আদাব, আচ্ছা সাপু দাস আদাব। তানজিল হোসেন আদাব, আসসালামু আলাইকুম। আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম। এতজন এগুলো আসলে পড়া পসিবল না। আচ্ছা, তোমাদের তো সবার জানার কথা যে আজকে আমাদের পিছনে দেখতেও পাচ্ছ বা ক্যাপশনে লেখা আছে কিন্তু সমাজকর্ম। আচ্ছা, ক্লাসে একটু দ্রুত জয়েন করে ফেলি আমরা সবাই। সুবর্ণা শর্মা ভালো আছে, তুমি কেমন আছো? ভয়েস কম শোনা যায়? ভয়েস তো কম শুনে যাওয়ার কথা না, সব তো অলোকে হওয়ার কথা। ভয়েস কম শোনা যাওয়ার কোনো চান্সই নাই, ঠিক আছে? আচ্ছা ওকে। আপু কেমন আছেন? আমি তো ভালো আছি। আচ্ছা, এর আগে অনেকবার তোমাদের সাথে দেখা হয়েছে বা পোস্টে আমরা কথা বলেছি, ওভাবে না বলেও আপনাদের সাথে হালকার উপর ঝাপসা আমার পরিচিতি হয়ে গেছিল হয়তো, বা অনেকের সাথে হয়নি। একই সমস্যা সবার নাকি? আচ্ছা, ভয়েস কি কম শোনা যাচ্ছে? ভয়েস কম শোনা যাচ্ছে? ভয়েস তো কম শোনা যাচ্ছে না, কম শোনা যাওয়ার কোনো কথাই না। ওকে, এখন শোনা যাচ্ছে আশা করি। আশা করি এখন ঠিক আছে। আমরা আশা করতেছি এখন ঠিক আছে। ওকে, আমি আটকাই গেছি, দেখো আমি আটকাই গেছি, কমেন্ট আসছে নেটের কারণে। আচ্ছা ওকে, এখন ঠিক আছে, এখন সব অলোকে, এখন আর কোনো অভিযোগ আশা করি নাই। আচ্ছা দেখো, আজকে আমাদের সমাজকর্মে দ্বিতীয় পত্র পড়ব। দ্বিতীয় পত্রে আমরা প্রথম অধ্যায় দিয়ে যদি শুরু করবো। আচ্ছা, তোমরা শুরু করতে করতে কে কে কোন ব্যাচের, মানে এইচএসসি, অবশ্যই এইচএসসি পরীক্ষার্থী সবাই, এবং এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে আপনারা কে কে 25 ব্যাচের আছেন আর কেউ কি 26 ব্যাচের আছেন কিনা, মানে কে কোন ব্যাচের একটু যদি লিখতেন খুবই ভালো হতো, একটু পরিচিত হতে পারতাম আর কি আপনাদের সাথে। আচ্ছা, আমি আমার পরিচয় পর্বটা শেষ করে দিই। আমার নাম হচ্ছে স্বর্ণা, পুরো নাম বলবো না, মানে স্বর্ণার পুরোটা হচ্ছে স্বর্ণালী। আর পড়াশোনা হচ্ছে প্রায় শেষের দিকে। আমার পড়াশোনা হচ্ছে আইন বিভাগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এই মোটামুটি এই তো। আর আমাদের যে চলশিখি প্ল্যাটফর্ম বা আপনার যে প্ল্যাটফর্মের ক্লাস করছেন আর কি, সেই প্ল্যাটফর্মে অনেক বছর ধরেই আছি, প্রায় প্রথম থেকেই আপনাদের যে সিনিয়র ভাই আপু বলি বা আপনাদের আগের ব্যাচ, অনেকগুলো ব্যাচগুলোই কে পড়িয়েছি সবার সাথেই, মানে আমার ভালো একটা বন্ডিং ছিল সব স্টুডেন্টদের সাথে, খুবই ভালো সময় আমি পাস করে আসছি, এবং ইনশাল্লাহ আপনাদের সাথেও খুবই ভালো একটা জার্নি করব শুনে ভবিষ্যতে, আপনারা যদি থাকেন আর কি, না থাকলে তো আর সেটা হচ্ছে না। আচ্ছা ওকে ওকে, তাহলে শুরু করি, বেশি বকবক না করে শুরু করি।
দেখো আমাদের প্রথম অধ্যায়ের নামটা কি? প্রথম অধ্যায়ের নামটাই হচ্ছে আমাদের যে মৌল মানবিক চাহিদাগুলো বা মৌলিক মানবিক চাহিদা। চাহিদা নিয়ে হচ্ছে, চাহিদাগুলো নিয়ে হচ্ছে আমাদের পড়াশোনা। এখন চাহিদা নিয়ে পড়াশোনা করব কেন? তোমার মাথায় এটা আসতে পারে, সমাজকর্ম পড়ছি, চাহিদাগুলো নিয়ে পড়াশোনা করব কেন? আসলে চাহিদাগুলো কার বলতো? চাহিদাগুলো হচ্ছে মানুষের। হ্যাঁ, এগুলো তো আর কোনো এনাদের কোনো প্রাণীর, সেটা এলিয়েন হতে পারে বা সেটা হচ্ছে আমার জন্তু জানোয়ার, এদের চাহিদা নিয়ে তো আজকের কনসেপ্ট না বা আজকের টপিকস না। তো আজকের টপিকসটা হচ্ছে মানুষের যত চাহিদা আছে, তার সামাজিক, তার মানসিক যেসব চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলো নিয়ে আজকের কথাবার্তা। তো আমরা জানি যে মানুষ হচ্ছে সমাজের একটা প্রধান উপাদান। সমাজে যদি গাছপালা, বাতাস, বিল্ডিং, গাড়ি বাড়ি, ঘোড়া বা এনাদের অনেক কিছু থাকে, তাও সেটাকে সমাজ বলা যাবে না যতক্ষণ পর্যন্ত ওইসব গাড়ি বাড়ি, ওইসব বিল্ডিং বা দালান যা যা আছে সবগুলো ব্যবহার করার মতো মানুষ না থাকে। অর্থাৎ মানুষ ছাড়া সমাজ পরিপূর্ণ হতেই পারে না। তাহলে মানুষ হচ্ছে সমাজের সবচেয়ে বড় উপাদান। তো এই সমাজের বড় উপাদান নিয়ে আমরা, বড় উপাদানের চাহিদা অর্থাৎ মানুষের যে চাহিদা নিয়ে কথা বলছি, তাহলে তো এটা সমাজকর্মেরই অংশ, তাই না? সমাজ কর্মেরই একটা অংশ, একটা কনসেপ্ট। ওকে, আচ্ছা, যদি তোমাদের এই গ্রুপে কেউ থেকে থাকে, পরিচিত কেউ থেকে থাকে এবং যার সমাজকর্ম আছে, হ্যাঁ সমাজকর্ম সাবজেক্ট আছে, সমাজকর্ম খুব কম মানুষজনেরই থাকে, কিন্তু আমার কেন যেন মনে হয় যে চালাক মানুষেরাই আপনার সমাজকর্ম নিয়ে পড়াশোনা করে আর কি। হ্যাঁ, মানে সমাজকর্ম সাবজেক্ট হিসেবে সিলেক্ট করা হচ্ছে চালাক মানুষেরা, কারণ আমার মনে হয় কেন যেন যে অন্যান্য সাবজেক্টের থেকে এই সমাজকর্ম হচ্ছে একটু ইজি আছে আর কি। ঠিক আছে, আচ্ছা ওকে, দেখেন আমাদের প্রথমত মৌল মানবিক চাহিদা, যেহেতু আমাদের চ্যাপ্টারের নাম, আমরা দুইটা কনসেপ্টকে আলাদা আলাদা করে প্রথমত পড়ব। মৌল বা মৌলিক মানবিক চাহিদা যদি বলি, মৌল আর মৌলিক দুইটা একই কিন্তু। হ্যাঁ, আমি যতবারই মৌল বলবো, ঠিক আছে, আমি যতবারই মৌল বলবো, যে ভয় পাওয়ার কিছু নাই, আবার কনফিউজ হওয়ার কিছু নাই, যে এটা মানে মৌল মানে বোঝাচ্ছে যে মৌলিকের কথা বলছি। ঠিক আছে, আচ্ছা, মৌলিক মানবিক চাহিদা, এই যে মৌলিক মানবিক চাহিদা, এই মৌলিক মানবিক চাহিদা সম্পর্কে জানতে গেলে, বুঝতে হলে দুইটা আলাদা আলাদা যে কনসেপ্ট, এই যে মৌলিক চাহিদা এবং মানবিক চাহিদা, এই দুইটা সম্পর্কে আগে আমাকে বুঝতে হবে। এগুলো সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। হ্যাঁ, কম বেশি সবাই জানি। আচ্ছা, এখন আমার যে স্লাইড, এই স্লাইড পড়ে তুমি মানে এটা আগে থেকে বলে দেওয়া আর কি, এটা আগে থেকে বলে দেয়া যে আমার স্লাইড পড়ে তোমাদের কি কি মনে হতে পারে। আমার স্লাইড পড়ে প্রথম কথা মনে হতে পারে যে আমার স্লাইডে এত ছোট করে আলোচনা করা আছে কেন, সবগুলো প্রশ্নের উত্তর দিচ্ছি। তারপরে মনে হতে পারে যে এগুলো মনে হয় যে হচ্ছে যে আমার বইয়ের সাথে মিলছে না। হ্যাঁ, এই দুইটা প্রশ্ন তোমার সর্বপ্রথম মাথায় আসতে পারে। তো এই দুইটা প্রশ্নের উত্তর হচ্ছে, প্রথম কথা হচ্ছে স্লাইড জিনিসটা কখনো বইয়ের মতো হবে না। তাহলে বই আর স্লাইডের সাথে কিন্তু কোনো ধরনের পার্থক্য থাকবে না। স্লাইড জিনিসটা এমন যে আপনার হচ্ছে একদম যে জিনিসটা পড়তে হবে সেই জিনিসটাই থাকবে, যে জিনিসটা পড়তে হবে না সেই জিনিসটাকে আপনি টোটালি বাদ দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, মানে বাদ দেওয়া থাকবে, বাদ দিয়ে দিতে পারবেন না, মানে বাদ দেওয়া থাকবে। অর্থাৎ এই জিনিসগুলো আমার পরীক্ষা আসবে না, স্লাইডেও সেটা নাই, তার মানে আমার হচ্ছে যেইটুকু পড়তে হবে সেইটুকু আমি একদম রেডিমেড পড়লাম, রেডিমেড পেয়ে গেলাম। ওই যে বলে না রেডি টু কুক মাংস, ওই যে মাংসটা তোমার হচ্ছে যে কুটা বাছা ধোয়ার কোনো কিছু ঝামেলা নেই, জাস্ট দোকান থেকে আনবা, এনে হচ্ছে রান্না বান্না করে ফেলতে পারবা, এরকম আমার স্লাইডটা হচ্ছে অনেকটা এরকম। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে বইয়ের সাথে মিল পাবো না কেন? বইয়ের সাথে মিল পাবো না কারণ এই জন্য যে এখানে দেখা যাচ্ছে কিছু এক বই থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক, এটা মনে হলো যে এটা গুরুত্বপূর্ণ, এটা শর্টকাট, এটা তুলে দিলাম। বা হচ্ছে অন্য একটা বই থেকে মনে হলো যে না এটা সুন্দর আছে, এটা সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে, এটা তুলে আমার স্লাইডটা বানানো। ঠিক আছে, মানে বিভিন্ন বইকে মোটামুটি একটু মিক্স আপ করে এই স্লাইডটা বানানো। সো এত প্রশ্নের মানে
প্রশ্ন চিন্তা করতে করতে পাগল হয়ে গেলে হবে না। এই জিনিসটা হচ্ছে আপনাদের একদম রেডি টু কুক মাংসের মতো, ঠিক আছে? ওকে, আচ্ছা, যেটাকে বলা হচ্ছে বেসিক নিড বা মৌলিক চাহিদা। মৌলিক চাহিদাটা কি? মানুষের মৌলিক চাহিদাটা হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত। আচ্ছা, আমরা বুঝতে পারছি যে মৌলিক চাহিদা মানে হচ্ছে মানুষের ডেইলি লাইফের সাথে এটা কি আছে, একটা সম্পর্ক আছে। এগুলোকে অনেক সময় জৈবিক বা দৈহিক চাহিদাও বলা হয়। এগুলো পূরণ করতে না পারলে মানব দেহের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ ব্যবহৃত হয়। তাহলে এত কিছু পড়লাম কিন্তু গুছিয়ে কিছু বলতে পারলাম না, তাই না? বলি, যে চাহিদা, খেয়াল করো, যে চাহিদা মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত এবং যে চাহিদা পূরণ করতে না পারলে মানুষের শারীরিক এবং মানসিক বিকাশ ব্যাহত হয় তাকেই বলা হয় মৌলিক চাহিদা। আবারও বলছি, যে চাহিদা মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত এবং যে চাহিদা পূরণ করতে না পারলে মানুষের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশ হবে না। ব্যাহত হওয়া মানে হচ্ছে কি বৃদ্ধি হবে না বোঝাচ্ছে, ঠিক আছে? মানে ব্যাঘাত কথাটা কি বুঝি? ব্যাঘাত প্রাপ্ত হওয়া মানে সেখানে হচ্ছে কি একটা স্টপেজ চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ একজন মানুষের যে শারীরিক এবং মানসিক বিকাশ হওয়ার জন্য যে চাহিদাগুলো পূরণ করতে হবে সেগুলোকে আমাদের বলা হচ্ছে মৌলিক চাহিদা। এবং মৌলিক চাহিদার অপর দুইটা নাম আমাদেরকে শিখে রাখতে হবে। কারণ আমার যদি দেখা যাচ্ছে আমি শিখে রাখলাম না, মনে করলাম যে আরে ইজি জিনিস তো, মৌলিক চাহিদা তো ছোটকাল থেকে পড়ে আসছি, এইগুলো কোনো বিষয় হলো? আচ্ছা দেখি, এখানে খেয়াল করি যে জৈবিক এবং দৈহিক চাহিদা আমার সৃজনশীল প্রশ্নে 2 নম্বরে চলে আসলো। দ্যাট মিনস খ নম্বরে চলে আসলো যে মৌলিক চাহিদা কাকে বলে। আবার দেখা যাচ্ছে এটা কিন্তু প্রশ্ন যখন সহজ হচ্ছে তখন আসছে। আবার সেম প্রশ্ন, জৈবিক চাহিদা কাকে বলে, মৌলিক চাহিদা কাকে বলে আর জৈবিক চাহিদা কাকে বলে পাচ্ছি না। তাহলে এটা কেমন হয়ে গেল না? দুইটারই তো নাম, দুইটাতে একই কনসেপ্ট। আবার বা চলে আসলো দৈহিক চাহিদা কাকে বলে, জৈবিক চাহিদা কাকে বলে, দৈহিক চাহিদা কাকে বলে, মৌলিক চাহিদা কাকে বলে। একই প্রশ্ন, তো কনসেপ্ট একই, কিন্তু ওই নাম না জানার কারণে আমি প্রশ্নের উত্তর করে আসতে পারলাম না। এগুলো কিন্তু আমাদের খুব কমন ভুল। সমাজকর্ম বলি যে সহজ, সমাজকর্ম জিনিসটা কিন্তু সহজ, হ্যাঁ আসলেই সহজ, কিন্তু ঝামেলা এক জায়গায়। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে আমরা অনেকে বুঝতে পারি না যে আসলে কোন জিনিসটা পড়তে হবে, কোন জিনিসটা বাদ দিতে হবে। সেকেন্ডলি উত্তর কিভাবে করতে হবে, প্রশ্নের উত্তর, আমাদের যে পরীক্ষার খাতায় যে উত্তরটা কিভাবে সাজাবো, ঠিক আছে? আচ্ছা, মৌলিক চাহিদা মানুষের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত। আচ্ছা, এগুলো তো পড়লাম, তো একটু জাস্ট কনসেপ্টটা একটু দেখি, মানে কোনগুলোকে বলা হচ্ছে। খাদ্য, ঘুম এবং যৌন চাহিদা, এগুলো হচ্ছে আমাদের মৌলিক চাহিদা, ঠিক আছে? অর্থাৎ খাদ্য এবং ঘুম, খেয়াল করো, আমরা জাস্ট নর্মাল কিছু এক্সাম্পলগুলো নিই। খাদ্য ছাড়া আমাদের শারীরিক মানসিক কোনো বিকাশই হবে না। ঘুমের ক্ষেত্রেও সেম। এই দুইটার ক্ষেত্রে যদি আমার পর্যাপ্ত পরিমাণে আমি ঘুমাতে না পারি, পর্যাপ্ত পরিমাণে খাদ্য আমি গ্রহণ করতে না পারি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার শারীরিক এবং মানসিক বিকাশ উভয়ই ব্যাহত হচ্ছে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো আশা করি এটা কনসেপ্ট ক্লিয়ার। মানবিক চাহিদা কি আবার? আচ্ছা, মানবিক চাহিদা খুব কনসেপ্ট খুব স্বাভাবিক। আমার শারীরিক বিকাশ হলো, মানসিক বিকাশ হলো, মানে আমার মৌলিক চাহিদা ফিল আপ হলো, কিন্তু আমি সুস্থ থাকতে পারছি না, আমার 2 দিন পর হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছি। বা একজন নর্মাল মানুষের যে জীবন যাপন, হ্যাঁ একজন মানুষ শুধু বড় হলেই হয় না, তার একটা জীবন বা তার একটা লাইফ স্টাইল থাকতে হয়। আমাদের প্রত্যেকের চেহারা যেমন একই না, আমাদের প্রত্যেকের লাইফ স্টাইল একই না। আমরা কেউ দেখা যাচ্ছে যে নিজে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আবার কেউ হচ্ছে লাখ টাকার খাটে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সবার লাইফ স্টাইলটা একই না। তো যাই হোক, একজন মানুষ যেভাবে জীবন যাপন করে, সেই সাধারণ জীবন যাপন করতে গেলে যেসব চাহিদাগুলোকে ফিল আপ করতে হয় সেগুলোই হচ্ছে মানবিক চাহিদা। তাহলে মৌলিক চাহিদার ক্ষেত্রে কি? মৌলিক চাহিদাটা হচ্ছে যেটা ছাড়া একজন মানুষ বেড়ে উঠতে পারবে না, শারীরিকভাবেও পারবে না, মানসিকভাবেও পারবে না। আর অন্যদিকে মানবিক চাহিদাটা কি? মানবিক চাহিদাটা হচ্ছে একজন নর্মাল লাইফে লিড করতে গেলে, একজন সাধারণ মানুষ হিসেবে নর্মাল লাইফ লিড করতে গেলে যে চাহিদা আমাকে ফিল আপ করতে হবে সেটাই হচ্ছে আমাদের মানবিক চাহিদা। ওকে, আচ্ছা, এগুলোকে সামাজিক চাহিদাও বলা হয়। দেখো, মৌলিক চাহিদার অপর নাম কি পড়েছিলাম আমরা? দৈহিক চাহিদা পড়েছিলাম বা জৈবিক চাহিদা পড়েছিলাম। এখন মানবিক চাহিদারও একটা অপর নাম আছে। মানবিক চাহিদার অপর নামটা কি? মানবিক চাহিদার অপর নামটা হচ্ছে এই যে সামাজিক চাহিদা। খেয়াল করো, সামাজিক চাহিদা। খ নাম্বার যদি বাই এনি চান্স প্রশ্ন আসে যে সামাজিক চাহিদা কাকে বলে, ঘাবড়ে গিয়ে প্রশ্ন উত্তর না করে চলে আসার কোনো দরকার নেই বলে আমি মনে করি, ঠিক আছে? আচ্ছা, যাদের যাদের ফ্রেন্ড আছে তারা কাইন্ডলি একটু মেনশন করে দিই, যদি মেনশন করা পসিবল হয় আর কি।
কারণ আপনারা যতগুলো মানে আপনারা না খুব হচ্ছে অবিশ্বস্ত মানুষ লাগছে আর কি। আমি জানি না কতটুকু সত্যি বললাম। আপনারা কিন্তু আমাকে বলেছিলেন যে প্রায় 300 জনের কাছাকাছি আপনারা বলেছেন যে ক্লাসে উপস্থিত হবেন, কিন্তু আমি সেইভাবে কিন্তু স্টুডেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা তাহলে কি কি আমাদের মানবিক চাহিদাগুলো কি কি? আমাদের মানবিক চাহিদাগুলো হচ্ছে বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন এবং নিরাপত্তা। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের মানবিক চাহিদা এবং এগুলো নিয়ে আমরা প্রত্যেকটা পয়েন্ট আমরা পড়বো, ভালো মতো পড়বো, ঠিক আছে? স্কিপ করার কোনো সুযোগ নাই। আচ্ছা, তারপর দেখো, খেয়াল করো মৌলিক মানবিক চাহিদা। এখন চলে আসো আমাদের মৌলিক মানবিক চাহিদা, অর্থাৎ এই চ্যাপ্টারের যে বেসিক, একদম বেসিক কথাবার্তা যে আমাদের মৌলিক মানবিক চাহিদা কাকে বলে সেটাতে চলে আসি আমরা। মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য যেসব চাহিদা পূরণ করতে হয় তাকে বলা হচ্ছে মৌলিক মানবিক চাহিদা। অর্থাৎ একজন মানুষকে যদি শারীরিকভাবে বেঁচে থাকতে হয় বা শারীরিক বিকাশ তার প্রয়োজন হয়ে থাকে বা সামাজিক বিকাশ তার প্রয়োজন হয়ে থাকে বা তার মানসিক বিকাশ যদি প্রয়োজন হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে যেসব চাহিদাগুলোকে ফিল আপ করতে হবে সেগুলোই হচ্ছে আমার মৌলিক মানবিক চাহিদা, বেসিক হিউম্যান নিডস যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে? মানে আসলে আমরা দুইটা কনসেপ্ট আলাদা পড়লাম। প্রথমত একটা পড়লাম হচ্ছে যেটাকে বলা হচ্ছে আমার বেসিক নিড, এরপরে হচ্ছে আরেকটা পড়লাম হচ্ছে আমাদের মানবিক চাহিদা, মানে মৌলিক চাহিদা পড়লাম, মানবিক চাহিদা পড়লাম। দেখো একটু খেয়াল করে, এখন পড়ছি কি, এখন দুইটা একসাথে পড়ছি। এখন তুমি বলতে পারো দুইটা একসাথে কেন পড়ছি? আসলে একটু জাস্ট নর্মালি চিন্তা করি, আমরা আমাদের জীবন থেকে কি মৌলিক চাহিদা আর মানবিক চাহিদা, ধরো দুইটা, এই যে দুইটা চাহিদা থেকে কি একটা কেউ বাদ দিয়ে দিতে পারবো? মৌলিক চাহিদা বা মানবিক চাহিদা কোনোটাকে কিন্তু আমার বাদ দেওয়া পসিবল না। হতে পারে কারোর লাইফস্টাইল অনুযায়ী সেটা বেশি, সেই চাহিদাটা বেশি এবং চাহিদা মানে সম্পূর্ণভাবে ফিল আপ হচ্ছে, আবার কিছু মানুষের চাহিদাটা কম, আবার সেইটুকু চাহিদাও ঠিক মতো ফিল আপ হচ্ছে না। সো আমরা এজ এ হিউম্যান বিং, সাধারণ মানুষের 2024 সালে এসে আমরা কোনো চাহিদাকে একেবারেই বাদ দিতে পারবো না। দুটা চাহিদা নিয়ে আমাদেরকে মিলেমিশে থাকতে হবে, ঠিক আছে? দুইটা চাহিদাকে আমাদেরকে ফিল আপ করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং মানে ফিল আপ না করে পালিয়ে যাওয়ার আসলে কোনো সুযোগ নাই এখানে, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্যই আসলে আমাদের মৌলিক মানবিক চাহিদা দুইটা একই সাথে পড়ছি আমরা, ঠিক আছে? ওকে, এইটুকু আসলে বুঝতে পারছি আশা করি, কারো সমস্যা নাই, সমস্যা থাকলে বলতে পারো। ওকে, আচ্ছা, ওকে। এখন মৌলিক মানবিক চাহিদাগুলো কি কি এটা তো সবাই জানি আমরা, সবগুলো একসাথে মৌলিক চাহিদা মানবিক চাহিদাগুলো সবগুলো একসাথে করে দিলেই আমার কি হয়ে যাবে, মৌলিক মানবিক চাহিদা হয়ে যাবে, ঠিক আছে? মানে আমাদের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, চিত্ত বিনোদন সব একসাথে। আচ্ছা, এখানে একজন দেখো, খেয়াল করো, ব্রিটিশ সমাজবিজ্ঞানী গর্ডন মার্শালের একটা উক্তি আছে, মৌলিক চাহিদা, মৌলিক মানবিক চাহিদা কাকে বলে একটা উক্তি আছে, চাইলে তোমরা স্ক্রিনশট নিতে পারো, না হলে হচ্ছে তোমরা তোমাদের যে বইয়ে কিন্তু সবারই মোটামুটি আছে আশা করি, এই গর্ডন মার্শালের এই উক্তিটা একটু পড়ে যেতে পারো। উনি যে সংজ্ঞা দিয়েছেন সেই উক্তিটুকু বা সেই সংজ্ঞাটুকু একটু পড়ে যেতে পারো, ঠিক আছে? ওকে, একটু খেয়াল করে একটু বাড়তি ইনফরমেশনটা পড়ি। তিনি 1943 সালে থিওরি অফ হিউম্যান মোটিভেশন গ্রন্থে মানব চাহিদা তত্ত্ব উপস্থাপন করেন, ঠিক আছে? এই জিনিসটা আমাকে এমসিকিউর জন্য পড়ে রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমাকে পড়ে রাখতে হবে, এটা এমসিকিউর জন্য পড়ে রাখতে হবে। হ্যাঁ, এটা বইয়ে নাও থাকতে পারে। দেখো, তিনি 1943 সালে তার থিওরি অফ হিউম্যান মোটিভেশন গ্রন্থে মানব চাহিদা তত্ত্ব উপস্থাপন করেন। কে উপস্থাপন করেন? উপস্থাপন করে হচ্ছে আমাদের গর্ডন মার্শাল। 1943 সালে তার একটা
গ্রন্থে অর্থাৎ থিও দেখো, খেয়াল করো এখানে কি তথ্য উপস্থাপন করে, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে এটা কিন্তু তোমরা যদি একটু এমসিকিউ বইগুলো, দ্যাট মিনস হচ্ছে তোমাদের যদি কোনো গাইড থেকে থাকে, টেস্ট পেপার থেকে থাকে, তোমরা একটু দেখিও প্রত্যেক বছর এটা কার বই, এই বইয়ের লেখককে, এই ধরনের প্রশ্ন আসে। এই ধরনের প্রশ্ন কখনো মিস যায় না। সো এই ধরনের প্রশ্নগুলো একটু পড়তে হবে। মানে এই ধরনের প্রশ্ন বলতে কোন বইয়ের লেখককে, কোন বই কে লিখেছে, কখন লিখেছে, একটু দরকার। হ্যাঁ, এগুলো পারলে তোমরা একটা লিস্ট করে রাখবা। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্ন হচ্ছে ওকে। আচ্ছা, আমাদের মৌলিক মানবিক চাহিদাগুলোর প্রত্যেকটা চাহিদারই একটু বিবরণ পড়তে হবে। আচ্ছা, তোমরা অনেকে বলছো যে তোমাদের পিডিএফ কি পাবা কিনা, বা পিডিএফ দিব কিনা আমরা, বা হচ্ছে নাকি এতটুকুতে স্ক্রিনশট তুলে নিব, এতটুকুতেই পড়তে হবে, এরকম কিছু না বিষয়টা। তোমাদেরকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, ক্লাসের একটু পরে দিয়ে দেওয়া হবে, মানে ক্লাস শেষ করে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে তোমাদের যে স্ক্রিনশট নিয়ে রাখার বিষয়টা। দেখো, যখন বলবো যে আমি স্ক্রিনশট নিয়ে রাখো, তার মানে হচ্ছে এই চ্যাপ্টারটার এই অংশটুকু বা এই ইনফরমেশনটুকু আসলে খুবই গুরুত্বপূর্ণ, তুমি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দ্বিতীয় বিষয় হচ্ছে তুমি যদি স্ক্রিনশট না নিয়ে রাখতে পারো বা নিয়ে রাখতে ইচ্ছা হয় না, তাহলে দ্বিতীয় একটা কাজ করতে পারো, নোট ডাউন করে রাখতে পারো কোথাও। কারণ হচ্ছে একটা যখন পিডিএফটা পাবা, হয়তো তোমার মনে থাকবে না যে কোনটা আপু গুরুত্বপূর্ণ পড়িয়েছে, বা এক্সট্রা ইনফরমেশন হিসেবে আপু যেগুলো বইয়ে নাই সেগুলো আমাদেরকে কোনটা তুলে রাখতে বলছে, এগুলো ভুলে যাবা হয়তো। তো এই জন্য ভালো স্ক্রিনশট নিয়ে রাখা। তখন তুমি পড়তে গেলা, তখন জাস্ট দাগাই নিলে যে হ্যাঁ এটা একটু গুরুত্বপূর্ণ লাইন, বা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সো আমার মনে হয় স্ক্রিনশট নিয়ে রাখাটা যখন বলবো আর কি, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনশট যারা নিতে চাও অবশ্যই এগুলো স্ক্রিনশট নিতে বলিনি। আচ্ছা, সামনে কোনো স্ক্রিনশট নিতে হলে আমি বলবো, ঠিক আছে? এখন দরকার নেই। ওকে, এখন চলে আসো মৌল মানবিক চাহিদার সংক্ষিপ্ত বিবরণ। একটু খুবই গুরুত্বপূর্ণ। আমার এখান থেকে প্রশ্ন আসবে কিভাবে বলে দিই এই জিনিসটুকু, যে মৌল মানবিক চাহিদার বিবরণ তো আমাদের বইয়ে আছে, আপু পড়ায় সময় নষ্ট করেন না, অনেকে বলতে পারো, অনেকের প্রচুর সময় দামি, মানে আমার থেকেও খুবই দামি ওদের সময়, ঠিক আছে? আমি সেই লাইকটা এরকম যে আমি সেই সকাল থেকে বের হই, আমার নিজের পড়াশোনা বা হাবিজাবি অনেক কাজ, তারপর হচ্ছে আমার নিজের ব্যক্তিগত যে অন্য জায়গায় যে কাজ করি, অফিসিয়াল কাজ করি, সেই সব কিছুর থেকেও মানে অনেকের সময় আমার থেকেও বেশি দামি, ঠিক আছে? মানে আমার দাঁড়িয়ে থাকার থেকেও অনেক দামি। সো অনেক সময় দেখা যায় যে কি, যে অনেকে বলে যে এই বিষয়গুলো কেন পড়াচ্ছেন, এগুলো তো আমরা জানি, এগুলো তো বইয়ে আছে, একটু খেয়াল করি কেন পড়াচ্ছি বুঝতে পারবা যখন স্লাইডটা শেষ করব, বা এই যে এখন প্রশ্নের ধারণা দিব, বুঝতে পারবা। দেখো, তোমার এই চ্যাপ্টার থেকে যে উদ্দীপকগুলো থাকবে, এই উদ্দীপকগুলো 100% কনফার্ম আমার এই যে আমাদের যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা বা আরো যে চাহিদাগুলো আছে, এই রিলেটেড কোনো একটা উদ্দীপক দিয়ে দিল। হ্যাঁ, উদ্দীপক দিয়ে দেওয়ার পরে ক নাম্বারে, খ নাম্বারে এই যে বলছি কিছুক্ষণ পর পর যে এইটার আলোচনা করো, ওইটার আলোচনা, এই ধরনের প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন আসবে, ওটা প্যারানোর দরকার নেই। এরপর চলে আসে আমাদের গ নাম্বারে বা ঘ নাম্বারে। এই গ নাম্বার এবং ঘ নাম্বারের খুবই জোস সুন্দর সুন্দর প্রশ্ন আসবে আমার এই যে মৌল মানবিক চাহিদাগুলোর সংক্ষিপ্ত বিবরণ থেকে। এখান থেকে কিভাবে প্রশ্নটা আসবে? প্রশ্নটা আসবে হচ্ছে যে উদ্দীপকে যে চাহিদার কথা বলা হয়েছে, তার মানে উদ্দীপকটা আমাকে পড়তে হবে, পড়ে আমাকে বুঝতে হবে যে আসলে এখানের থেকে কোন চাহিদার কথা বলা হয়েছে। ধরো আমার উদ্দীপকে 2টা চাহিদার কথা বলা হয়েছে, মানে উদ্দীপকে এত সহজ থাকবে না, উদ্দীপকে কমসে কম 2 থেকে 3টা চাহিদার কথা বলা থাকবে। তো আমার ধরো 2টা চাহিদা আছে, আমার এই উদ্দীপকে ধরে নিলাম 2টা চাহিদা আছে, বলবে উদ্দীপকে উল্লেখিত মৌল মানবিক চাহিদাগুলোর বা চাহিদার ধরন বর্ণনা করো, বা উদ্দীপকে যে চাহিদার কথা বলা হয়েছে সেই চাহিদাগুলো ব্যাখ্যা করো।
এভাবে করে বা বিশ্লেষণ করো, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, এভাবে প্রশ্ন দিতে পারে। বা আমার হচ্ছে ক্ষেত্র বিশেষে বলতে পারে যে হচ্ছে উভয় চাহিদার মধ্যে পার্থক্য দেখাও। গ নাম্বারে এই ধরনের প্রশ্নগুলো আসে এবং ঘ নাম্বারও অনেকটা রিলেটেড প্রশ্নগুলো আসে। তাহলে আমি যদি ডিটেলসে না জানি, আমি যদি সংক্ষিপ্ত বিবরণের আগাটু মাথা কিছুই জানি না, কোনো ডিটেলসই জানি না, তাহলে কি আমি কোনো উত্তর করতে পারবো? প্রথমত আমাকে ডিটেলস লিখতে গেলে আসলে খাদ্য জিনিসটা কি সেটা বুঝতে হবে, আসলে বস্ত্র জিনিসটা কি সেটা বুঝতে হবে, শিক্ষা জিনিসটা কি সেটা বুঝতে হবে, বাসস্থান জিনিসটা কি সেটা বুঝতে হবে। তারপর আমি না হয় ব্যাখ্যা করব, পার্থক্য করব, বিশ্লেষণ করব, হাবি যাবি যা ইচ্ছা তা করতে পারবো। আমি যদি নাই জানি, আমি কারো নামই জানি না, হ্যাঁ, আমাকে বলছে যে অমুক মানুষের হচ্ছে অ্যাড্রেস দাও, আরে বাবা আমি নামই জানি না, অ্যাড্রেস কি করে দিব, এরকম বিষয়টা। ঠিক আছে, এই জিনিসগুলো খুব ইজি, একবার শুনলে তোমরা পারবা, মানে ভয় পাওয়ার কিছু নেই। এগুলো আহামরি কোনো কঠিন টপিকস বা কঠিন বিষয় না। আচ্ছা চলে আসি, দেখো খেয়াল করো, খাদ্য এখানে একটু ডিটেলস দেওয়া আছে, মানে এটা যেহেতু সংক্ষিপ্ত স্লাইড, একটু খেয়াল করি। খাদ্য জিনিসটা কি? খাদ্য হচ্ছে এমন একটি উপাদান যা মানুষ বা কোনো জীবন্ত প্রাণী, প্রাণী অবশ্য জীবন্তই হয়, কোনো মানুষ বা প্রাণী তার নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বা টিকে থাকার জন্য গ্রহণ করে থাকে। ঠিক আছে, আচ্ছা আমি একটু লিখলে ভালো হয় মনে হয়, তাই না? কোনো জীব বা প্রাণী নিজেকে টিকিয়ে রাখার জন্য যে উপাদান গ্রহণ করে, নিজেকে টিকিয়ে রাখার জন্য যে উপাদান গ্রহণ করে রাখার জন্য যে উপাদান গ্রহণ করে থাকে, হ্যাঁ, তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে খাদ্য। ঠিক আছে, তাহলে খাদ্য ছাড়া আসলে কোনো জীবই কিন্তু টিকে থাকতে পারে না। হ্যাঁ, খাদ্য ছাড়া যে কোনো জীবই টিকে থাকতে পারে না। ইনফ্যাক্ট একটা মজার বিষয় বলি, আমরা বলি না যে জম্বি কথাটা তো শুনেছি, হ্যাঁ। এখন এটা ঠিক আমার মনে পড়ছে না সেই মাছের নাম কি, মানে মাছের নাম কি সেটাও মনে পড়ছে না, সেই পরজীবী প্রাণীটার হচ্ছে নাম মনে পড়ছে না। যাই হোক, আমি একটু সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করি আমার সাধ্য মতো আর কি। আফ্রিকান একটা মাছ আছে, সেই মাছের হচ্ছে মাছের যে জিহ্বা, সে মাছের জিহ্বা হচ্ছে একটা সময় পড়ে যায়। এখন কিভাবে কেন পড়ে যায় একটু বলি। এই আফ্রিকান মাছটার অনেক সময় মাছটা যখন খাবার খায়, মাছ হচ্ছে যখন হা করে খাবার খায়, তখন একটা অদ্ভুত একটা প্যারাসাইট ঢুকে যায়, মানে পরজীবী বলতে পারি, পরজীবী ঢুকে যায়। সেই পরজীবী কি করে, ওই মাছের যে জিহ্বা, সেই জিহ্বার জায়গায় নিজেকে রিপ্লেস করে না, তার জিহ্বাটাকে যে কোনোভাবে সে হচ্ছে চেষ্টা করে, মানে যে কোনোভাবে ইনফেক্ট করার মাধ্যমে সেই জিহ্বাটাকে বাদ দিয়ে, মানে সম্পূর্ণভাবে সেই জিহ্বাটাকে ঝরে ফেলার পরে আর কি, ঝরে পড়ার জিহ্বার সেই স্থানে ওই প্যারাসাইটটা হচ্ছে নিজের জায়গাটা করে নেয়, মানে জিহ্বার মতো করে সে নিজেকে হচ্ছে সেখানে সংযোজন করে নেয়। এখন সংযোজন করে নেওয়ার কারণ কি, যখন মাছ যদি হা করে, মাছ যখন হা করবে, মাছ যখন তার হা করার পরে যখন যে খাবারগুলো ঢুকবে, সে খাবারগুলো ঢুকার পরে সেও যেন সেই খাবার থেকে কিছু অংশ পায় আর কি। মাছ যেহেতু হচ্ছে হা করলে, মানে পানিতে যেহেতু সে হা করলে হচ্ছে বিভিন্ন খাবার, যে খাবারগুলো ভাসমান খাবার, সেগুলো হচ্ছে মাছের মুখের মধ্যে ঢুকে যাচ্ছে। এখন সেই জিহ্বা কি করে, সেই জিহ্বা তো না আসলে সেই প্রাণীটা, সেই পরজীবী প্রাণীটা সেই খাদ্যের কিছু অংশ খায়, খাওয়ার পরে হচ্ছে বেঁচে থাকতে পারে, মানে। এবং সেই জিহ্বাটা, সেটা তো আসলে জিহ্বা না, বা সেই প্রাণীটা আর কি, সেই প্রাণীটা মাছ যতদিন পর্যন্ত মরবে না, ততদিন পর্যন্ত সেই মাছের জিহ্বার মতো করে সে মাছের সাথেই থেকে যায়। যখন মারা যায় তখন কি হয়, যখন মারা যায় তখন হচ্ছে সে পরজীবীটা হচ্ছে অন্য কোনো মাছের দেহতে স্থান করে নেয়। সে হচ্ছে একটা, মানে বলতে গেলে মাছকেই হচ্ছে নিজের কন্ট্রোলে নিয়ে ফেলেছে, তাই না? তো জম্বির মতো করে কন্ট্রোলে নিয়ে ফেলেছে। তো এখন আমার পড়ানোর বিষয়টা কিন্তু জম্বি না, বিষয়টা হচ্ছে আমার প্রত্যেকটা প্রাণীরই হচ্ছে খাদ্য লাগবে। খাদ্য হচ্ছে মানুষের প্রথম মৌলিক অধিকার। একজন মানুষ বাসস্থানে বাস করতে পারলো বা শিক্ষা পেলো কিনা সেটা বড় কথা না,
মানুষ প্রথমত চিন্তা করে হচ্ছে যে সে খাবার পেলো কিনা। আমাদের যদি বলি যে আব্বু আম্মুর কথা বলি, যদি আব্বু আম্মু দুজনেই চাকরিজীবী হয়ে থাকেন বা আম্মুর চাকরিজীবী না হয়ে থাকলেও তোমার জন্য এই যে এত কিছু করে, সারাদিন খাটনি করে, সারাদিন খাটনির বেশিরভাগ অংশই কিন্তু বা বেশিরভাগ সময়ই কিন্তু তিনি পাস করেন এই খাবার বানানোর জন্য, তোমার জন্য একদম পারফেক্ট একটা খাদ্য তৈরি করার জন্য। তুমি যেন তোমার কলেজ শেষ করে, ব্যস্ততা শেষ করে তুমি যেন টেবিলে আসা মাত্র একটা সুন্দর একটা খাবার বা সুস্বাদু একটা খাবার যেন পেয়ে যাও, এজন্য হচ্ছে তারা যথেষ্ট পরিমাণে শ্রম এবং সময় ব্যয় করেন। সো খাদ্য হচ্ছে আমাদের প্রথম অধিকার, বা এই আসলে এই সব অধিকারই কিন্তু আমরা জন্ম হওয়ার পরপরই, যেদিনই জন্ম নিয়েছি তার 1 সেকেন্ড থেকে, মানে যখনই জন্ম নিয়েছি তখন থেকে আমাদের এই অধিকারগুলোর জন্ম শুরু হয়ে যায়, অর্থাৎ এগুলোর উপর যে আমাদের অধিকার আছে এটা স্টাবলিশ হয়ে যায়। ঠিক আছে, ওকে। তো খাদ্য নিয়ে আর একটু কথাবার্তা এখানে লেখা আছে যে খাবারের উপস্থিত উপাদানের ভিত্তিতে খাদ্যকে কয় ভাগে ভাগ করা যাচ্ছে? 6 ভাগে। এগুলো আমরা সবাই জানি। খাদ্য উপাদান হচ্ছে মোট কথা হচ্ছে 6টি। সেটা কি কি? শর্করা, শ্বেতসার, আমিষ, স্নেহ পদার্থ, খনিজ লবণ, ভিটামিন এবং পানি, এগুলো হচ্ছে খাদ্যের উপাদান। ঠিক আছে, তাহলে খাদ্য নিয়ে আমি কি লিখবো হচ্ছে যে খাদ্য আমার প্রয়োজনীয় হচ্ছে কি বলে এটা, প্রয়োজনীয় অধিকার বা প্রয়োজনীয় উপাদান, যেটা গ্রহণ না করলে আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে কখনো বিকশিত হতে পারবো না। ঠিক আছে, আচ্ছা এরপর চলে আসো বস্ত্র। বস্ত্রটা কি? বস্ত্রকে বলা হয় যে সভ্যতার প্রতীক। আচ্ছা, বস্ত্র হচ্ছে কি আসলে সভ্যতার প্রতীক? এটা নিয়ে একটু প্রশ্ন আসে, তো আমি এই জন্য এখানে লিখলাম। খ নাম্বারেও আসে, গ নাম্বারেও অনেক সময় চলে আসে আর কি, প্রশ্ন যদি একটু কঠিন হয়। বস্ত্রকে কেন সভ্যতার প্রতীক বলা হয়, এটা হচ্ছে খ নাম্বারের প্রশ্ন। বস্ত্রকে কেন সভ্যতার প্রতীক বলা হয়, এটা হচ্ছে খ নাম্বারের প্রশ্ন। ওকে, আচ্ছা তাহলে বস্ত্র নিয়ে একটু বলি। বস্ত্র জিনিসটা কি? আসলে বস্ত্র হচ্ছে এমন একটা উপাদান যার মাধ্যমে আমরা আমাদের লজ্জা নিবারণ করতে পারি এবং নিজের দেহকে সকল ধরনের বাইরের রোগ থেকে বা রোগ জীবাণু থেকে রক্ষা করতে পারে। ঠিক আছে, এই যে বস্ত্র কিন্তু এমন না যে হচ্ছে যে আমরা বলি না যে অনেক সময় যে ঢেকে ঢুকে চলা উচিত। আসলে আমি এই জিনিসটাকে অবশ্যই সাপোর্ট করি। কেন সাপোর্ট করি? দেখো, বস্ত্র জিনিসটা এমন না যে ধর্মীয় দিক থেকে যদি বিবেচনা করি, অনেক ধর্মে বলা হচ্ছে যে তোমাকে অবশ্যই যে পর্দা করে চলতে হবে বা তোমাকে হচ্ছে দেখা যাচ্ছে যে ঢেকে ঢুকে চলতে হবে, এই ধরনের একটা ইশারা দেয় বা এই ধরনের অনেক কথা বলেও, এই ধরনের উপদেশ দেয়। তো এটা আসলে যে শুধু যে তোমার লজ্জা নিবারণের জন্য, আসলে তা কিন্তু না। আমরা মনে করি যে না, আমার ইচ্ছা, আমি যা ইচ্ছা তা কাপড় পরবো, আমি যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে চলবো। ঠিক আছে, অবশ্যই তুমি হচ্ছে যে কাপড়টা পরে তুমি কমফোর্ট ফিল করো, অবশ্যই তোমার সেটা পরা উচিত, কিন্তু এমন কাপড় পরা উচিত না বা এমন বস্ত্র তোমার গ্রহণ করা উচিত না যেটা পরার মাধ্যমে না পরার সমান হয়ে যাবে। অর্থাৎ যেটা পরার কারণে তুমি বরঞ্চ তোমার বাইরের যে রোগ জীবাণুগুলো ঘুরে বেড়ায় সেগুলোর মাধ্যমে আক্রমণিত হতে পারো। সো বস্ত্র যে সবসময় যে লজ্জা নিবারণ করার জন্যই ব্যবহার করা হয় বা লজ্জা নিবারণ করার জন্যই আমরা পরে থাকি এমন না। আমরা হচ্ছে আমাদেরকে নিজেদেরকে রোগ জীবাণু থেকে রক্ষা করার জন্য কিন্তু বস্ত্র গ্রহণ করে থাকি বা বস্ত্র পরে থাকি। ঠিক আছে, সো বস্ত্র হচ্ছে কি যে এখানে বলা হচ্ছে যে বস্ত্রকে বলা হয় সভ্যতার প্রতীক। সভ্যতার প্রতীক আসলে কেন বলা হচ্ছে, খ নাম্বারের উত্তরটা একটু এই কি বলে জানো, সংক্ষিপ্ত আকারে বলি। আচ্ছা, সংক্ষিপ্ত আকারে বলতে গেলে যে বস্ত্র হচ্ছে প্রত্যেকটা সভ্যতা আলাদা আলাদা। আমরা জানি যে আমাদের অনেকগুলো সভ্যতা ছিল, মায়া সভ্যতা, তারপর হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, আমাদের যেটা উপমহাদেশ, যে সভ্যতা থেকে উপমহাদেশের আমরা বিভিন্ন জাতির উৎপন্ন হয়েছে, বা আমরা যে তিনটা দেশ বলবো না, উপমহাদেশ বলবো। হ্যাঁ, তিনটা দেশ এভাবে এক্স্যাক্টলি বলা উচিত না, তাহলে আমার সংস্কৃতি বলি বা ইতিহাস বিকৃতি করা হয়ে যাবে আর কি। ঠিক আছে, উপমহাদেশ বলি। হ্যাঁ, ইন্ডিয়ান কন্টিনেন্ট যেটাকে বলা হয়, এই ইন্ডিয়ান কন্টিনেন্টের যে সভ্যতা সবকিছু মিলায়ে সব সভ্যতারই কিন্তু একটু যদি ভালো মতো আমরা পড়াশোনা করি, এখানে অনেকের ইতিহাস সাবজেক্ট আছে, আমরা সবাই কিন্তু জানি প্রত্যেকটা সভ্যতারই আলাদা আলাদা পোশাক তারা পরতো। কোনো সভ্যতায় দেখা যাচ্ছে কি একদম লম্বা জব্বা পরছে, আবার কোনো সভ্যতায় দেখা যাচ্ছে যে 10 হাত একটা কাপড়কে মেয়েরা হচ্ছে কোনো মতে পেঁচিয়ে নিয়েছে।
হ্যাঁ, এইভাবে মানে মানুষ হচ্ছে বিভিন্ন সভ্যতা থেকে বিভিন্ন রকম কাপড় পরতো, এবং মানুষের যে পরিচয়, সেই পরিচয়টা কিন্তু বা তিনি কোন সভ্যতার মানুষ, তিনি কোন সভ্যতা থেকে এসেছেন, কোন দেশ থেকে এসেছেন, কোন অঞ্চল থেকে এসেছেন, সেটা বোঝা যেত হচ্ছে এই কাপড়ের মাধ্যমে। এখন যদি বলি যে বর্তমানের কি অবস্থা, বর্তমানের পার্সপেক্টিভে কেন বস্ত্রকে বলা হয় এই সভ্যতার প্রতীক, খেয়াল করো বর্তমানেও সেম জিনিস। আমি কখনো অবশ্যই যে দেখা যাচ্ছে যে কি যে মডার্ন যেটাকে পোশাক বলা হয়, কোনো সমস্যা, মডার্ন পোশাক যেটাকে বলা হয়, বা মেয়েরা যেমন হচ্ছে অনেক মডার্ন কাপড় চোপড় পরে, বিদেশের মেয়েরা আর কি, তো ওইসব কাপড় চোপড় পরে আমি কোনো বাংলাদেশের মতো দেশ বলি বা পাকিস্তান বলি বা ইন্ডিয়ান যে দেশ স্থানগুলো আছে সেই স্থানগুলোতে বা এইসব দেশে আমি কখনো ঘোরাফেরা করতে পারবো না, করাটা উচিত না। কারণ এটা করার মাধ্যমে আমি আসলে কি করছি, আমি আসলে ওই দেশগুলোর, বাংলাদেশ, পাকিস্তান বা ইন্ডিয়ান এইসব দেশগুলো, বা হতে পারে সেটা মায়ানমার, হতে পারে সেটা শ্রীলঙ্কা, হ্যাঁ, এইসব দেশগুলোকে অপমান করছি। আসলে এইসব দেশগুলোর সভ্যতাকে আমি অপমান করছি, এইসব দেশগুলোর কালচার অর্থাৎ সংস্কৃতিকে আমি অপমান করছি। সো তাহলে এই জিনিসটাকে, যে এই ড্রেসটাকে পরাটাকে আমার খুবই দণ্ডনীয় অপরাধ হয়ে গেল? দণ্ডনীয় অপরাধ না, আসলে এই ড্রেসটা আমি পরতে পারবো, ঠিক এটা যেখানে পড়তে হবে ঠিক সেখানে আমি পড়তে পারবো। আমি নিজের ইচ্ছা মতো যেখানে সেখানে অন্য দেশের পোশাক এসে পরতে পারবো না, অন্য দেশের পোশাক আমি রিপ্রেজেন্ট করতে পারবো না। এই যে মডার্ন পোশাকের কথা বলেছি, সেই মডার্ন পোশাক ধরো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পড়ছে, অ্যাভেলেবেল পড়ছে, সেখানে কিন্তু কোনো প্রবলেমস হচ্ছে না, তাই না? এটা হচ্ছে বিষয় যে প্রত্যেকটা জাতিকে, এক্স্যাক্টলি জাতিকে রিপ্রেজেন্ট করে সেই দেশের পোশাক আশাক। আমরা যদি মিস ইউনিভার্স, আপু কিছু মনে করবেন না, একটা কথা বলি, আপনার মনে হয় টপিকে থাকাটা জরুরি। সমাজকর্ম পড়তে গিয়ে আমরা ইতিহাসে ঢুকে পড়তেছি, আমি ভুল বললে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। প্রথম কথা হচ্ছে আমি ক্ষমাশীল দৃষ্টিতে দেখেছেন, দ্বিতীয় কথা হচ্ছে আপনি ভুল বলছেন, কারণ আপনি হয়তো ক্লাসে ছিলেন না এবং কয়েকজন লাভ রিয়েক্টও দিছে। আচ্ছা, যারা লাভ রিয়েক্ট দিছে, ঠিক আছে, যারা লাভ রিয়েক্ট দিছে তারা আসলে ক্লাসই করতেছে না। আমি ইতিহাসে ঢুকি নেই, আমি এই খ নাম্বার প্রশ্নের উত্তর দিচ্ছি। এখন যদি মনে করো যে তোমাদের সিকিউ লাগবে না, ওকে ফাইন, আমি তো বেঁচে যাব, মানে আমি খুব রিল্যাক্সলি জাস্ট পড়াই শেষ করে দিতে পারবো, আমি বেঁচে যাবো আর কি, ঠিক আছে। সো যেহেতু প্রবলেম হচ্ছে তোমাদের, আমি আর কোনো প্রশ্ন আলোচনা করছি না, প্রশ্ন বাদ। আচ্ছা, এরপর চলে আসো শিক্ষা হচ্ছে কি, এখানে সরি বলার তো কিছু নেই, এই জিনিসটা তোমার তো বোঝা দরকার। মানে আমি ইতিহাসে তো ঢুকি না, আমি সিম্পল একটা প্রশ্নের উত্তর দিয়েছি। তোমার যদি মনে হয় যে হচ্ছে এটা ইতিহাস, তাহলে কিছু বলার নাই। তুমি অ্যাকচুয়ালি হচ্ছে ওই যে থাকে না অনেকজন যে সিকিউ এমনি পড়ে গেলাম, কিছু আগামাথায় কিছু লিখতে পারে না, ওই রকম হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, আমি আর কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করছি না। তোমরা যেহেতু প্রশ্ন নিজেরাই জানো, নিজেরাই বুঝো, আমি অ্যাজ অ্যাভারেজে পড়ে যাচ্ছি আর কি, ঠিক আছে। যাই হোক, কি যেন বলে, এই যে এখান থেকে একটু বুঝাই শিক্ষা জিনিসটা কি। শিক্ষা জিনিসটা তোমাদেরকে আসলে বাড়তি পড়ায় লাভ নেই, বাড়তি পড়ায় আমি মানে আমাকেই হুদাহুদি দাঁড়ায় থাকতে হবে আর কি। বিখ্যাত ইংরেজি সাহিত্যিক জন মিল্টন বলেন, দেহ মন এর যুগপৎ বিকাশ সাধনই হলো শিক্ষা। শিক্ষা জিনিসটা কি? শিক্ষা হচ্ছে আমাদের এমন একটা অধিকার যার মাধ্যমে আমাদের দেহ এবং মনের উভয়েরই বিকাশ সাধিত হয়, তাকে বলা হয় শিক্ষা, ঠিক আছে। আমরা এই কথাটা এই যে এখানে রাখলাম, এটা দিয়ে হচ্ছে স্লাইডের আছে, এটা দিয়ে আমরা পুরো সংখ্যাটাকে হচ্ছে কভার আপ করে ফেলতে পারবো। দেখো আমি কিন্তু এর সাথে মিল করে বলেছি, শিক্ষা হচ্ছে এমন এক অধিকার যার মাধ্যমে আমাদের দেহ এবং মনের যুগপৎ বিকাশ সাধন হবে, তাকে বলা হচ্ছে শিক্ষা। যুগপৎ জিনিসটা কি? যুগপৎ মানে হচ্ছে ওই যে বলি না আমরা উভয়ই, যেটাকে ইংলিশে বলি বোথ, BOTH, বোথ, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে আসো স্বাস্থ্য। ব্যক্তিগত সামাজিক জাতি উন্নয়ন সুস্বাস্থ্যের উপর নির্ভর করে। ব্যক্তিগত সামাজিক ও জাতি উন্নয়ন সুস্বাস্থ্যের উপর নির্ভর করে, এটাও হচ্ছে আপনাদের প্রশ্ন। হ্যাঁ, এটা কিভাবে প্রশ্ন আসে? গ নাম্বারের প্রশ্ন আসতে পারে, গ নাম্বারেও আসতে পারে, খ নাম্বারেও আসতে পারে। গ নাম্বারে উদ্দীপক দিয়ে এই প্রশ্নটা আসতে পারে যে ব্যক্তিগত সামাজিক ও জাতীয় উন্নয়ন সুস্বাস্থ্যের উপর নির্ভর করে, কিভাবে ব্যাখ্যা করো। ব্যক্তিগত সামাজিক ও জাতীয় উন্নয়ন সুস্বাস্থ্যের উপর নির্ভর করে, কিভাবে নির্ভর করে সেটা ব্যাখ্যা করতে বলবে তোমাকে গ নাম্বারে বা খ নাম্বারে।
আর এটা একটু জাস্ট এমনিতে একটু বলি স্বাস্থ্য জিনিসটা কি আসলে। স্বাস্থ্যটা হচ্ছে আমার এমন একটা অধিকার যার মাধ্যমে আমার দেহ মন এবং শরীরের সঠিক বিকাশ সাধন হচ্ছে কিনা সেটা আমি কি করতে পারি, সেটার দেখাশোনা করতে পারি। দেখাশোনা জিনিসটা কিন্তু এমন না যে আমি অন্যজনের দেখাশোনা করব, অন্যজনের ভালো খারাপ আছে কিনা সেটা চেক করব, সেটাকে দেখাশোনা বলে না। যদি নিজেকে নিজে চেক আপ করি তাহলে সেটাও কিন্তু একটা দেখাশোনা। তাহলে আবারও বলছি, স্বাস্থ্যটা কি? স্বাস্থ্যটা হচ্ছে আমার সুস্বাস্থ্য বজিয়ে রাখার জন্য। সুস্বাস্থ্য মানে কি? শরীরে কোনো রোগ নেই বা মানে আমার কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই, কোনো শারীরিক প্রবলেমস নেই, এটাই হচ্ছে সুস্বাস্থ্য। আমার সুস্বাস্থ্য বজিয়ে রাখার জন্য যদি আমি কোনো ধরনের সেবা গ্রহণ করে থাকি বা নিজের দেখাশোনা করার যে সুযোগটা পেয়ে থাকি বা যে অধিকারটা পেয়ে থাকি, সেটাই হচ্ছে আমার স্বাস্থ্য। স্বাস্থ্যর সাথে আমরা রিলেট করতে পারি হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মেডিকেল সেন্টারগুলো আছে বা বিভিন্ন ধরনের সরকারি মেডিকেল সেবা আছে, এটাই হচ্ছে স্বাস্থ্যের অংশ আর কি। এর মাধ্যমে আমাদের স্বাস্থ্যের অধিকারটা নিশ্চিত করা হয়, নিশ্চয়তা দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়টা বলি, ব্যক্তিগত সামাজিক এবং জাতীয় উন্নয়ন আসলে সুস্বাস্থ্যের উপর নির্ভর করে কেন? দেখো, খুব সিম্পলি আমি প্রথমত শুরু করি ব্যক্তিগত দিয়ে। দেখো, আমরা যদি সুস্থ থাকি তাহলে হচ্ছে সকল কাজ আমরা সঠিকভাবে করতে পারবো। মানে এভাবে লিখি, আমি তো নর্মাল বলছি, লিখার ভাষায় কিভাবে লিখবো একটু বলি। একজন সুস্বাস্থ্য মানুষ সকল ধরনের ব্যক্তিগত কাজে সঠিকভাবে অংশগ্রহণ করতে পারে। ঠিক একইভাবে একজন সুস্বাস্থ্যবান মানুষ সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারে এবং জাতীয় উন্নয়নেও তারা সঠিকভাবে সঠিক সময়ে সুন্দরভাবে ভূমিকা রাখতে পারে। এই জন্যই ব্যক্তিগত এবং সামাজিক ও জাতীয় উন্নয়নের জন্য সুস্বাস্থ্য দরকার। অর্থাৎ সুস্বাস্থ্য বলতে সুস্বাস্থ্যের উপর কি করে জাতীয় উন্নয়ন, ব্যক্তিগত উন্নয়ন, সামাজিক উন্নয়ন সম্পূর্ণ নির্ভর করে। অর্থাৎ জাতীয়ভাবে একজন মানুষ যদি ভূমিকা রাখতে চায়, সামাজিকভাবে যদি একজন মানুষ ভূমিকা রাখতে চায়, ব্যক্তিগতভাবে নিজের ডেভেলপমেন্টের জন্য একজন ভূমিকা রাখতে চায়, তাহলে আগের মানুষটাকে না সুস্বাস্থ্য হতে হবে। আমরা না সবাই মোটামুটি যারা ক্লাস করছি এমন না যে হচ্ছে খুব অসুস্থ, ঠিক আছে? মোটামুটি সবাই সুস্থ আছে। তো এই জন্য হচ্ছে আমাদের মনে হয় যে না, আল্লাহ সুস্বাস্থ্য থাকলেও কি না থাকলেও কি, মানে এটাকে আমাদের মাথা ব্যথা মানে মনেই হয় না। এই যে একটা কথা আছে যে আমাদের সুস্থতা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। এটা কেন বলা হয়? যে মানুষটা আসলে যে বড় বড় রোগ আছে না, যে আল্লাহ কারোরই না করুক, একদমই কারোরই না করুক, ক্যান্সার বলতে পারি বা আরও অনেকগুলো রোগ আছে, ঠিক আছে, নাম নেই। তো এই ধরনের ক্যান্সার টাইপের আরও অনেকগুলো যে সমস্যাগুলো আছে, তারা আসলে জানে আসলে এই কথাটার মর্যাদা কি, এক লাইনের মর্যাদাটা কি, গুরুত্বটা কি আসলে বোঝা যায়। সো আমরা এই যে কথাটাও কিন্তু উল্লেখ করতে পারি, কোনো সমস্যা নেই, লিখতে পারি কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে এবং জাতীয়ভাবে কোনো কাজ করতে গেলে, কোনো উন্নয়নে অংশগ্রহণ নিতে হলে তাকে একজন মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হয়। তাকে সুস্বাস্থ্যের অধিকারী না হলে সে অবদান রাখতে পারবে না। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। ঠিক আছে, এইটুকু লিখলেই মানে এই জিনিসটাকে বুঝে লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? যে আমার ব্যক্তিগতভাবে কোনো কাজে অংশগ্রহণ করতে গেলেও, হ্যাঁ, ব্যক্তিগতভাবে যদি একজন মানুষ সুস্থ থাকে, তার সকল কাজ করতে পারে, সেই তখন কিন্তু সামাজিকভাবে কাজ করতে পারবে। একজন মানুষ ব্যক্তিগতভাবে সামাজিকভাবে যদি কাজ করতে পারে, সেই মানুষ আবার জাতীয়ভাবেও কাজ করতে পারবে। এবং মজার বিষয় হচ্ছে যে জাতীয়ভাবে ভালো কাজ করতে পারবে, সে শুধু জাতীয়ভাবে না, পুরো বৈশ্বিকভাবে সে পৃথিবীতে দেশকে তুলে ধরতে পারবে। সো সুস্বাস্থ্যটা আসলে খুবই জরুরি, ঠিক আছে? এটাই। ওকে, খেয়াল করো চিত্ত বিনোদনটা কি, চিত্ত বিনোদন, সামাজিক নিরাপত্তা, দুইটা খুব গুরুত্বপূর্ণ কথাবার্তা এখানে। খেয়াল করো চিত্ত বিনোদনটা কি। চিত্ত বিনোদন হচ্ছে আমরা সুস্বাস্থ্যের অধিকারী থাকলেই হবে না, আসলে আমাদের খানা দানা ঠিক থাকলেই হবে না। শুধু খানা দানা খাইলাম, ঘুমালাম, তারপর হচ্ছে ঘুম থেকে উঠে একটু মুভি দেখলাম বা ভিডিও দেখলাম, রিলস দেখলাম, আবার ঘুমাই পড়লাম, আবার খাইলাম, এটা কখনো লাইফ না। বা কোচিংয়ে যেতে হলে 1 ঘন্টা কোচিংয়ে ওয়েস্ট করে আসলাম, এটা কখনো লাইফ না। আমাদের একজন মানুষ হিসেবে আমরা যদি মনে করি, তোমরা তো বর্তমান সময়ের ছেলে পেলে, তোমরা যদি মনে করো যে হচ্ছে
মানে তোমরা বর্তমান বলতে আমিও বর্তমান জেনারেশনের মানুষ, কিন্তু তোমাদের ক্ষেত্রে যে চিত্ত বিনোদন মানে কি, আসলে চিত্ত বিনোদন মানে হচ্ছে মানে তোমাদের কনসেপ্টে চিত্ত বিনোদন আর আমাদের কনসেপ্টে চিত্ত বিনোদন একই না। কিভাবে একই না? একটা সময় ছিল আমাদের যে জেনারেশনটা ছিল, আমরা বিকেল মানে মনে করতাম যে বাইরে মাঠে খেলাধুলা, যতক্ষণ পর্যন্ত আজান হবে না ততক্ষণ পর্যন্ত খেলবো, হ্যাঁ, বা আম্মু যতক্ষণ পর্যন্ত ডাক না দিয়ে ডেকে আনবে না বা বকা না দিয়ে ডেকে আনবে না ঠিক ততক্ষণ পর্যন্তই খেলতে থাকবো। এটা হচ্ছে আমাদের চিত্ত বিনোদন ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বাচ্চা কাচ্চাদের তোমাদের নিজেদের দিকেই না দেখে, তোমরা যদি বাচ্চা কাচ্চাদের দিকে দেখে থাকো, তোমাদের আশেপাশে যদি কোনো বাচ্চা থাকে, আত্মীয় স্বজনের বাচ্চা থাকে, তাদের জন্য চিত্ত বিনোদন মানে হচ্ছে মোবাইলে বড় বড় গেম ইনস্টল করে সেই গেমে হচ্ছে বিভিন্ন লেভেল পার করাটা হচ্ছে ওদের জন্য চিত্ত বিনোদন। সো এটা কিন্তু একজন সুস্থ মানুষের জন্য স্বাভাবিক চিত্ত বিনোদন না। চিত্ত বিনোদন এটা এরকম হতে হবে যে আমার বাইরের সাথে, আমার মাটির সাথে আমার একটা কানেকশন থাকতে হবে, আমার বিভিন্ন ধরনের সাহিত্যমূলক বইয়ের সাথে, উপন্যাসের সাথে, গল্পের সাথে আমার কানেকশন থাকতে হবে। এগুলোকে আমরা চিত্ত বিনোদন বলতে পারি। তোমাদের মোবাইলে রিলস দেখা বা রিলস দেখে আবার ঘুমিয়ে যাওয়াকে কখনো চিত্ত বিনোদন বলবেই না। হ্যাঁ, আমরা আমাদের লাইফে এই যে প্রথমে বললাম না যে তোমাদেরকে আমি আলাদা করে বললাম যে তোমরা বর্তমানের ছেলেপেলে কেন, কারণ হচ্ছে ওই যে তোমাদের তো আমরাও মোবাইল ইউজ করি, এখন তোমরাও মোবাইল ইউজ করো, কিন্তু আমরা আমাদের সময়ে এই ইন্টার পর্যন্ত আমাদের একটা স্টিল আমার মনে আছে, বাতিঘর আমরা সবাই চিনি অ্যান্ড আমরা সবাই জানি যে আমাদের আব্বু আম্মুরা আমাদেরকে কলেজে উঠার পরও ওভাবে কিন্তু ছাড়তে চায় না, বা একটু ঝামেলা হয় কোনো বান্ধবীর সাথে বা কোনো বন্ধুর সাথে 1 ঘন্টার বেশি সময় পাস করলে দেখা যাচ্ছে আব্বু আম্মু ফোন দিয়ে বকা দেয় বা যে কোনোভাবে আমাদেরকে বকা দেয় বা শাসন করে। তো একই জিনিস আমরাও ফেস করেছি। তো আমাদের একটা সময় যে টার্গেট ছিল যে আমরা যে করে হোক কলেজটা আগে তাড়াতাড়ি শেষ করব, শেষ করে হচ্ছে যে করে হোক একটু খেলাধুলা টাইপের কিছু থাকলে, লাইক ব্যাডমিন্টন, অত মেয়েদের জন্য তার অত খেলাধুলার কোনো ব্যবস্থা নেই বা ওরকম কিছু তো কোনো সুযোগ নেই, বা বাতিঘর সবাই চিনি আশা করি না। আচ্ছা, বা আমার দেখা যাচ্ছে যে একটু সময় পেলে যে কোনোভাবে 1 ঘন্টা ম্যানেজ করে যদি বাতিঘরে যেতে পারি, 2-1টা যদি বই পড়তেই পারি বা 2-1টা যদি বই সাথে করে নিয়ে আসা যায়, বা কলেজের লাইব্রেরিতেই যদি যেতে পারি, একটু কোনো একটা বই যদি কোনো অজুহাতে নিয়ে আসা যায়, একটু ভালো মতো পড়া হবে। অ্যান্ড দেখা যেত যে ওইটাও আম্মু সাপোর্ট করতো না, তো কী করতাম তাহলে বইয়ের নিচে করে রাখতাম বা বইয়ের সাথে মিশিয়ে ওই গল্প বইটা শেষ করতাম। ইনফ্যাক্ট দেখা যাচ্ছে যে মানে এমন একটা ভান যে আমি পরীক্ষার পড়া পড়তেছি খুব সিরিয়াস লাইক দ্যাট, এরকম যে আজকে তো না পড়ে উঠবোই না, পড়া না শেষ করে উঠবো না, আসলে হচ্ছে ওই গল্প বই পড়ার ধান্দার জন্য এইসব করতাম। তা আমাদের লেভেলের চিত্ত বিনোদনটা ছিল এরকম। আমরা এখন এতটাই মডার্ন হয়ে গেছি যে গল্প বই আমরা অনেকেই পড়ি, কিন্তু ওটা খুব মানে অতটা ওভাবে আসলে পড়ি না। দেখা যায় যে কি আমরা পিডিএফ নিয়ে পড়ে ফেলছি, যে অতটাও যে অ্যাটাচমেন্ট নাই আর কি। পিডিএফ বেশিরভাগই হচ্ছে পিডিএফে নিয়েই পড়ে। আমিও পিডিএফ পড়েছি, আমি আমার করোনার সময় প্রায় 1000 বই শেষ করেছি পিডিএফের মাধ্যমে। আসলে তখন তো কোথাও কোনোভাবে বই ক্যারি করা বা বই কিনে আনা, কোথা থেকে ধার নেওয়ার তো কোনো ব্যবস্থা ছিল না, তখন কিন্তু আলাদা কনসেপ্ট। তো যাই হোক, এটা ছিল, এগুলোকে বলা হচ্ছে চিত্ত বিনোদন। বা আমরা কয়জনে আবৃত্তি করি, তো এখানে বলো তো যে যারা আছি তাদের মধ্যে কয়জন আবৃত্তি করি বা কয়জন হচ্ছে গান করি? এগুলো কিছুই করি না আমরা। হ্যাঁ, অনেকে বলতে পারো যে এগুলো করার সময় নাই বা এগুলো ভালো না, এটসেট্রা অনেক কিছু বলতে পারে। আমরা এতটাই মানে আপডেটেড সময়ে এসে 2024-এ মডার্ন টাইমে এসে আমরা এতটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছি যে এগুলোকে মনে করছে যে টাইম ওয়েস্ট করা। আসলে মানসিক শান্তি বলতে অনেক একটা জিনিস আছে, মানসিক স্বাস্থ্য বলতে একটা জিনিস আছে। তুমি যদি মনে করো যে ফোনে বিভিন্ন রিলস দেখে তোমার মানসিক শান্তি হয়, তাহলে আর কিছু বলার নেই। কিন্তু বাস্তবতা আসলে ভিন্ন রকম। বাস্তবতা হচ্ছে আমাদের কখনো মোবাইলের রিলস দেখে কখনোই মানসিক শান্তিটা আসে না। সো চিত্ত বিনোদন জিনিসটা হচ্ছে আমার বিভিন্ন পার্কে ঘোরার সুযোগ, বই পড়ার সুযোগ, এই যে লাইব্রেরির কথা বললাম, বেসরকারি সরকারি গ্রন্থাগার, এগুলো হচ্ছে আমার চিত্ত বিনোদনের অংশ। ঠিক আছে, এতক্ষণ মানে বক করার উদ্দেশ্য একটাই যে চিত্ত বিনোদন কি জিনিস। আসলে আপনারা দেখা যাচ্ছে যে ভুলে লিখে দিলেন যে মোবাইলে ভিডিও গেম দেখা, ভিডিও গেম খেলা বা গেম খেলা বা যে কোনো ধরনের হচ্ছে কি বলে এটা, ওগুলো কি বলে যে পাবজি টাবজি এই টাইপের বড় বড় খেলাধুলা করা বা হচ্ছে রিলস দেখা, এগুলো হচ্ছে চিত্ত বিনোদন। এগুলো যদি ভুলে লিখে দেন আর কি, ঠিক আছে, এগুলো চিত্ত বিনোদনে আসবে না। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার করার জন্যই এতক্ষণ বলা।
আচ্ছা, একটু আরেকটা জিনিস এমসিকিউর এখানে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, 3-4-5 বার এটা রিপিটেড কোয়েশ্চেন যে আমাদের বাংলাদেশের সংবিধানের কত ধারায় কি বলা আছে চিত্ত বিনোদন সম্পর্কে। বাংলাদেশের সংবিধানের 15 এর গ ধারায় চিত্ত বিনোদন নিয়ে বলা আছে, ঠিক আছে? শেষ করতে হবে। এরপর চলে আসি সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা মানে কি? সামাজিক নিরাপত্তা কিন্তু এরকম না আমার আশেপাশে 20-30 জন গার্ড থাকবে বা 20-30 জন হচ্ছে 20-30 জন পুলিশ টুলিশ থাকবে, সেনাবাহিনীর মানুষ টানুষ নিয়ে আমি ঘুরে বেড়াবো, হ্যাঁ খুব ভিআইপি টিআইপি হয়ে ঘুরে বেড়াবো, এটা আমাদের সামাজিক নিরাপত্তা না। সামাজিক নিরাপত্তা হচ্ছে এমন একটা বিষয় যে আমি আমার অসুস্থতার সময়ে বা আমি যখন ইনকাম করতে পারছি না, একজন স্বাভাবিক সুস্থ মানুষ হিসেবে তো আমাকে ইনকাম করে বা আমাকে যে কোনোভাবে খাওয়া দাওয়া করতে তো হবে, এবং খাওয়া দাওয়া করতে গেলে অবশ্যই আমার টাকা পয়সা লাগবে। এই যে একটা আর্থিক নিরাপত্তা, এই আর্থিক নিরাপত্তাই হচ্ছে আমাদের সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা মানে 10-20টা পুলিশ ঘুরে বেড়াবে না। এই যে মানে এটা হচ্ছে আমাদের ইয়ের মতো, আমরা বলি না যে আজকেই পড়তে বসবো, এই যে আজকেই পড়তে বসবো আসলে বসা হয় না, ঠিক এরকম বিষয়টা যে লিখা আছে সামাজিক নিরাপত্তা, কিন্তু এটা আসলে হচ্ছে একটা আর্থিক নিরাপত্তা, মানে আর্থসামাজিক নিরাপত্তা, ঠিক আছে? এটা মোটেও হচ্ছে সামাজিক নিরাপত্তা মানে এমন না যে 3-4টা পুলিশ আমার কাছে ঘুরে বেড়াবে, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম যে আপনাদের পড়াশোনা নিয়ে যেটা বলছিলাম আর কি, যে আপনারা বলেন একটা আর করেন একটা, ঠিক আছে? যে আজ এরকম এখানে যতজন লাইভে আছি 130 জনের মতো লাইভে আছি, আচ্ছা আপনাদের বুকে হাত দিয়ে বলেন তো যে আজকে পড়তে বসবো বলে বলে আজকেই পড়তে বসছেন বা এখনই পড়তে বসবো বলে এখনই পড়তে বসছেন, এরকম কয়জন আছে বলেন তো? মানে এরকম করেছেন রিসেন্ট টাইমে বা 1 বছর আগে হতে পারে বা করেছেন, এরকম কি কেউ আছেন যে এখনই পড়তে বসছি, এখনই মানে বললাম যে আজকে না আজকে পড়তেই বসবো, এখন এমন বলা মাত্র এখনই পড়তে বসলাম, এরকম কি কেউ আছে? অবশ্যই না। বেশিরভাগই না। আচ্ছা আচ্ছা যাই হোক, বেশিরভাগই না, দেখা যাচ্ছে 80%-এর ওপরেই হচ্ছে এইরকম করতে পারি না। আচ্ছা, তো আপনাদের জন্য একটা প্রশ্ন, যে আপনি যখন আপনার আব্বু আম্মুকে বলেন যে আব্বু বা আম্মু কালকে আমার না কলেজের ফি দেওয়া লাগবে, কলেজের বেতনটা দেওয়া লাগবে, বা কলেজে হচ্ছে এক্সাম ফি দেওয়া লাগবে, তারা কি বলে যে 1 সপ্তাহ অপেক্ষা কর বা 1 মাস অপেক্ষা কর তারপরে দিচ্ছি? তুমি যখনই বলেছো যে কালকে দেয়া লাগবে বা পরশুদিন দেয়া লাগবে, তিনি মানে কিভাবে যেন কোথা থেকে যেন যে টাকাটা ম্যানেজ করে তোমাকে এনে দেয় বা তোমার বেতনটা বা তোমার যে ফিটা দিয়ে দেয়, তাই না? এটা সত্যি কিনা বলো তো? এটা সত্যি তো, তাই না? সবার ক্ষেত্রে এটা সেম। আমাদের আব্বু আম্মুকে যখনই আমরা যে কোনো চাহিদার কথা বলি, সেটা কলেজের ফি না হোক, সেটা স্কুলের ফি না হোক, যে কোনো চাহিদার কথাই বলি, আব্বু আম্মুরা কিন্তু তেমন একটা দেরি করে না। হ্যাঁ, কালকে লাগবে, পরশু লাগবে, তারা চেষ্টা করে পরশু না হোক পরশুর পরের দিনই তোমার চাহিদাটা মিট আপ করা। যেহেতু আজকে আমরা চাহিদার চাপটা নিয়ে কথা বলছি, চাহিদা নিয়ে কথা বলছি, তাহলে আমার মনে হয় এই টপিকসটা তুমি বুঝতে পারছো, ঠিক আছে? বা এই বিষয়টা বুঝতে পারছো। তাহলে ওনারা যদি এত এফোর্ট দেয়, তার মানে তুমি বুঝতে পারছো যে তোমার চাহিদার কথা যখনই শুনলো তারা কিন্তু রাজি হয়ে গেল, এবং তারা তোমার যে করেই হোক টাকাটা ম্যানেজ করে তোমাকে দিয়ে দিল। তাদের ডেডিকেশন লেভেল কতটুকু বুঝতে পারছো? তাদের ডিটারমিনেশন লেভেল কতটুকু বুঝতে পারছো? তাদের চাহিদা একটাই, তোমাদের হাজার হাজার চাহিদা, আজকে এক্সাম ফি, কালকে হচ্ছে ওই ড্রেস লাগবে, কালকে এটা লাগবে, ওইটা লাগবে, হাজার কিছু লাগবে। ওদের চাহিদা কিন্তু হাজারটা না, ওদের চাহিদা একটাই, যে তুমি হচ্ছে একটা সঠিক জায়গায় যাও, তুমি একটা সঠিক রাস্তায় চলতে থাকো, সুন্দর মতো তোমার লাইফটা বিল্ড আপ করো, এটা হচ্ছে ওদের চাহিদা। জাস্ট তোমরা এই যে আজকে পড়বো কালকে পড়বো না, আজকে পড়বো কালকে পড়বো, এরকম করতে করতে হচ্ছে যে দিনের পর দিন পড়ছো না বা পড়তে বসছো না। তোমাদের একটা চাহিদা, তোমরা আব্বু আম্মুর একটা চাহিদা ফিল আপ করতে পারছো না, তার বদলে আব্বু আম্মু থেকে মানে এতটা নিষ্ঠুর তোমরা যে নিষ্ঠুরের মতো চাহিদাগুলো ফিল আপ করাই নিচ্ছ নিজেরা, কিন্তু ওই যে আব্বু আম্মুর কথা একটা বারও চিন্তা করলা না। আব্বু আম্মুর জাস্ট একটা চাহিদা, মানে চেষ্টা করবা আজকে পড়বো কালকে পড়বো এসব না করে আব্বু আম্মুর কথা জাস্ট রিমাইন্ড করে পড়তে বসো বা পড়াটা শুরু করো। কারণ ওদের ডিমান্ড বেশি কিছু না, ওরা তোমার থেকে কয়েক কোটি টাকা চাচ্ছে না, কয়েক লাখ টাকা চাচ্ছে না, ওদের ডিমান্ড একটাই, ওদের চাওয়া পাওয়ায় ওই একটাই। বা এটা বলছে না যে কালকে এটা এনে দিস, পরশুদিন এটা এনে দিস,
এটা কিছু এরকম কিছু কোনোটাই চাচ্ছে না, বা এরকম কোনো চাহিদাই তোমার থেকে তারা নিতে চাচ্ছে না। তাদের চাহিদা একটাই, তুমি একটা সঠিক জায়গায় যাও। লাভটা কার হবে? লাভটা কিন্তু তোমারই হবে। বা ফায়দা যেটাকে বলি, ফায়দাটা ভবিষ্যতে ফায়দাটা কে পাবে? ফায়দাটা পাবে তুমি। সো আব্বু আম্মুর কথা চিন্তা করে নিজের কথা চিন্তা করতে হবে। নিজের কথা চিন্তা করলে আসলে তোমরা কখনো পড়তেই বসবে না। তো আজকে থেকে নিজের কথা বাদ, শুধু আব্বু আম্মুর কথা চিন্তা করো। আব্বু আম্মুর মাথায় রাখবা যে আব্বু আম্মুর শুধু একটাই চাহিদা, এবং এই চাহিদাটাকে আমাকে মিট আপ করতে হবে, এবং এই চাহিদা যে করে হোক আমাকে ফিল আপ করতে হবে। এখন তুমি জানো তুমি আজকে পড়তে বসবা, না আধা ঘন্টা পড়তে বসবা, না পরশুদিন পড়তে বসবা আর কি। ঠিক আছে? সো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত। সবাই ইনশাল্লাহ কথাগুলো গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করবা, শুনবা, ভালো মতো শুনবা এবং কাজে লাগাবা। আসলে শুনে কোনো লাভ নেই, কাজেও লাগাতে হবে। ঠিক আছে? সো আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো।